প্রিয় দর্শক, ভিটিভি ইউএস এর নিয়মিত অনুষ্ঠান কমিউনিটি রিলেশনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শাহেদ করিম। আজ স্টুডিওতে এমন একজন প্রফেশনাল স্টুডেন্ট রয়েছেন যাকে নিয়ে এসেছি, যিনি ডক্টরাল করছেন। কিভাবে বাংলাদেশের প্রফেশনালরা এদেশে উচ্চতর শিক্ষা নিতে পারে সে বিষয়ে তার সাথে কথা বলবো। তিনি রোকসানা পারভিন। স্টুডিওতে আরও একজন সিনিয়র জার্নালিস্ট রয়েছেন, এমসিটিভি ইউএস এর সিইও এবং বাংলা পোস্টের এডিটোরিয়াল অ্যাডভাইজার এবং এখন সময় পত্রিকার এডিটর কাজী শামসুল হক। আসুন আমরা আলোচনা করি, পরিচিত হই রোকসানা পারভিন এবং কাজী শামসুল হকের সাথে। কাজী ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনিও ভালো আছেন? জি জি, ভালো আছি মাশাআল্লাহ। আজকে আমরা একজন খুব ভালো অতিথি পেয়েছি, জি, যিনি এখানে পিএইচডি করতেছেন। জি, রোকসানা, খুব ভালো হলো আপনাকে পেয়ে। ধন্যবাদ। আপনার সাথে আমরা কথা বলবো। জি ঠিক আছে, আপনি জি, আমরা আলোচনা করতে পারি। আপনি শুরু করেন। হ্যাঁ, জানতে পারলাম যে আপনি পিএইচডি করতেছেন পোর্ট ব্যাংক ইউনিভার্সিটিতে। জি, আচ্ছা, আপনি বাংলাদেশও ব্যাংকিং সেক্টরে ছিলেন, জি, ইউনিভার্সিটিতেও ছিলেন। জি, আচ্ছা, বাংলাদেশে তো মাস্টার্স করছেন, এখানে এসে আরেকটা মাস্টার্স জি, করছেন। জি, এখানে। আচ্ছা, তাই জানতে পারলাম। আর ইয়ে করছেন, ডক্টরেট করছেন কিসের উপরে আপনি? ধন্যবাদ কাজী ভাই, আমাকে আর শাহেদ ভাইকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আসার সুযোগ দেওয়ার জন্য। আপনাদের মতো গুণী মানুষদের সাথে এক জায়গায় বসে কথা বলার যে সুযোগ সৃষ্টি হয়েছে। আমি বাংলাদেশি কমিউনিটির যারা আমাদের প্রফেশনাল আছে তাদেরকেও আমার অভিজ্ঞতাগুলি শেয়ার করতে চাই, যাতে তারাও আমার মতো তাদের নলেজকে আরো এনরিচ করার জন্য আমার মতো এখানে আসতে পারে। তো সেক্ষেত্রে আমি একটু ব্যাকে গিয়ে বলতে চাই, আমি বাংলাদেশে প্রায় 23 বছর আমি ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কাজ করেছি। আচ্ছা, কত? 23 বছর। জি, আচ্ছা, আমি ইন্টারন্যাশনাল ট্রেড, এন্টি মানি লন্ডারিং, গভর্নমেন্ট সিকিউরিটি, ট্রেজারি, বিল বন্ড এবং ফ্রড আচ্ছা। ডিটেকশন, কমপ্লায়েন্স, এগুলি সব কিছু নিয়ে কাজ করার সুযোগ হয়েছে। এবং সেখানে আমি দেখেছি যে মানুষ কত রকম ফন্দি আটে, মানে ফাইন্যান্সিয়াল ট্রানজেকশনের মধ্যে কিভাবে আচ্ছা, টাকাকে কিভাবে জালিয়াতি করে নেওয়া যায়। তো আমার এই ক্যারিয়ারে আমি দেখেছি যে আমরা অপারেশনাল ক্ষেত্রে যে নলেজ, যে জ্ঞান, সে জ্ঞানই যথেষ্ট না এই ট্রানজেকশনগুলিকে আটকানোর জন্য, বাধা দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হলো যে আমার এই অপারেশনাল প্র্যাকটিক্যাল জ্ঞানের সাথে আমার মনে হয় একটু একাডেমিক জ্ঞানও দরকার। যদিও আমার মাস্টার্স ছিল, কিন্তু স্পেশালাইজড ছিল না। তো আমার কাছে মনে হয়েছে যে এই যে তথ্যগুলিকে নিয়ে কিভাবে আমরা ডিজিটাল যে ক্রাইম হচ্ছে সেটাকে কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি। তো আমি এটার ফলশ্রুতিতে বিজনেস অ্যানালিটিক্সে এখানে উইলমিংটন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করলাম। এবং তারপর আমার মনে হলো যে এখানে আরো সুযোগ আছে, কিভাবে আমরা এই এআই ড্রিভেন ডাটাকে ইউজ করে ফ্রড ডিটেকশন করে বিহেভিয়ারাল যে আমার অ্যাক্টিভিটি, এটাকে দিয়ে আমরা কিভাবে ফ্রডকে প্রিডিক্ট করতে পারি। এটার ব্যাপারে আমার জ্ঞানকে আরো যাতে আমরা রিসার্চের মাধ্যমে প্রযুক্তিগত জিনিসগুলি বের করতে পারি, সেটার কিভাবে করা যায়। তো এটাই মনে হলো যে ঠিক আছে, আমরা শুরু করি, যাতে অন্যান্য প্রফেশনালরা বাংলাদেশ থেকে আসতে পারে, এসে তাদের জ্ঞানটাকে আরো প্রসারিত করে এই ক্ষেত্রে একটা অবদান রাখতে পারে। আমার আসলে প্রশ্ন জাগছিল, আপনি যেটা বললেন এতক্ষণ। আমার মনে প্রশ্নটা এটা যে আপনি তো অনেক দূর পার হয়ে গেছেন। আপনি নিজে বললেন যে 23 বছর কিন্তু কম না, অনেক বয়স, রিটায়ার করার সময় হয়ে গেছে আপনার। তো যাই হোক, আপনি সেই জন্য আপনি পিএইচডি করতেছেন এখানে। মানে আমার কাছে মনে হচ্ছে যে আসলে আমি তো সিনিয়র লেভেলে চলে গিয়েছিলাম, তো তখন ডিসিশন মেকিং এর ব্যাপারগুলি আসে, প্রোটেকশনের ব্যাপার আসে, ব্যাংকে ফাইন্যান্সিয়াল ট্রানজেকশনগুলিকে সিকিউর করার ব্যাপার আসে। তো শুধুমাত্র প্র্যাকটিক্যাল আমার যে নলেজ সেটা আসলে পর্যাপ্ত না, যথেষ্ট না। তো আপনি মনে করছেন যে আরো আপনার আরো এডুকেশন ভাবে, আর বিশেষ করে এখন যে এআই এর সময়, এই গবেষণা, তথ্য প্রযুক্তি অনেক দূর এটা আসলে হ্যাঁ, এই কাজগুলি করতে গিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এখন যখন আমি এখানে কাজ করছি, তখন এই এআই কে ইউজ করে আমার ফ্রডটাকে কিভাবে করা যায়, কিভাবে প্রতিরোধ। যেমন আমি যদি একটু ডিটেইলে বলি যে আমরা যারা ব্যাংকিং এর কাজ করি, তার সাথে
এদেশের এখন তো আমি পড়াশোনা করছি এখানে, তো এখানকার পার্সপেক্টিভে যদি আমি বলি যে এখানে সোশ্যাল ওয়েলফেয়ারের যে বা মেডিকেল যেটাকে বলে, এটাও ফাইন্যান্সিয়াল একটা ট্রানজেকশন। তো এই ট্রানজেকশনগুলি আসলে যে পরিচালিত হচ্ছে, সেখানে আমরা ব্যাংকিং ট্রানজেকশনকে আমরা যেভাবে ফ্ল্যাগ আউট করি, মানে ধরেন অ্যান্টি মানি লন্ডারিং আমরা প্রোটেকশন ব্যবস্থা নিচ্ছি এএলএম দিয়ে, তারপরে আমরা কেওয়াইসি করছি, তাতে আমাদের একটা ট্রানজেকশনে ফ্ল্যাগ ক্রিয়েট করে। কিন্তু এখানকার সোশ্যাল ওয়েলফেয়ারের যে ট্রানজেকশনগুলি, এগুলিতে কোনো মানে ফ্রড হয়ে যাচ্ছে, তারপরে আমরা জানছি, কিন্তু এটা প্রোটেকশনের আগে থেকে যে ফ্ল্যাগ দেওয়া যে হ্যাঁ ওকে ওনার মুভমেন্ট এরকম, এটা করা যাবে না। আপনি যদি একটু সুযোগ দেন, আমি আরেকটা উদাহরণ দিতে চাই। সেটা হচ্ছে মিনেসোটাতে একটা কেস হয়েছে, যেটা 2025 এটা রায় এসছে, আমি ডিটেলস আর বলবো না। সেখানে একজন ভদ্র মহিলা, যিনি 1999 সালে মারা গেছেন, তার তথ্য দিয়ে তার সন্তান, যেহেতু সে তার নিয়ারেস্ট, সে জানে সব তথ্য, সে গত 20 বছর ধরে নেয়ার অ্যাবাউট অনেক, আমি সে অ্যামাউন্ট আর বলতে চাচ্ছি না, সেই টাকা সে সরকারের তহবিল থেকে নিয়েছে মিথ্যে। এখানকার, হ্যাঁ আমি রিসার্চ করছি এখন এখানকার তথ্য দিয়ে, যেহেতু আমার পড়াশোনাটা এখানে। তো আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে যদি আমি শেষ পর্যন্ত রিসার্চটা সম্পূর্ণ করতে পারি, এটা একটা ভালো বিষয়। হ্যাঁ, এটা আপনি অবশ্যই বলছেন, কারণ আপনি যে জিনিসটা বললেন যে মা মারা গেছে, জি, তার নামে কিন্তু এখনো সোশ্যাল ওয়েলফেয়ারের, তার যে মেডিকেড, তার যে বিভিন্ন বেনিফিটগুলি, সেগুলি সে নিচ্ছে। এটা কিন্তু অহরহ, আপনি হয়তো গবেষণা করতে গিয়ে এটা আপনার হাতে পড়ছে, কিন্তু আমি পার্সোনালি জানি এরকম অনেক আছে যে মা মারা গেছেন, মানে স্পেসিফিক করে বলছি না, আমি একটু ভাবে বলছি, তার যে হোম কেয়ার সেটা ভোগ করতেছে। এবং আমি যখন জানতে পারলাম ঘটনাটা, যে এই বিষয়টা সে এখন যে সে যে মুভ করতেছে এটা এই বিষয়ে, তখন সে সাথে সাথে আমাকে রিকোয়েস্ট করলো যে আপনি কিন্তু এই বিষয়টা আর মুখ খুলবেন না। এবং এটা কিন্তু রিকোয়েস্ট না শুধু, এই যে মুখ খুলবেন না, এটা কিন্তু বাংলাদেশের স্টাইল, বুঝলেন? তো কাজেই আপনি এটা এখানে প্রচুর হইতেছে। তো আপনি, আমার মনে হচ্ছে যেটা আমি খুব উৎসাহ বোধ করছি আপনার এই বিষয়টা নিয়ে, যে আপনি এমন একটা সাবজেক্টের উপরে করছেন যেটা নিয়ে নাকি ট্রাম্প নিজেও কিন্তু খুব সচেতন। মানে আমার এখানে পড়ালেখা করতে এসে, আমি মাস্টার যখন করেছি তখন ততটা অত আগ্রহী ছিলাম না। যখন আমি আরো ডিপে যাচ্ছি, তখন আমার কাছে মনে হলো যে এই যে আমাদের যে এখানে একটা ফাঁক, লুফল, আমরা যদি অন্য ফাইন্যান্সিয়াল ট্রানজেকশনগুলিকে ফ্ল্যাগ আউট করতে পারি, তাহলে এখানে যে কোনো একজন আমাদের এই দেশের নাগরিক, এদের জন্যই তো আসলে এই ওয়েলফেয়ার সিস্টেমটা করা, এই দেশের নাগরিক যে তাদের কষ্টে অর্জিত ট্যাক্সের টাকা, সেই টাকা দিয়ে কিন্তু এই ফান্ডগুলি পরিচালিত হয়। এগুলির সঠিক ব্যবহারের জন্য আমাদেরকে এমন একটা ডিফেন্স লেয়ার তৈরি করতে হবে, যেটা আসলে বিহেভিয়ারাল এআই কে ডিটেলসে নিয়ে আপনাকে ইন্ডিকেট করবে, পয়েন্ট আউট করবে, ওকে দিস ইজ দ্য ট্রানজিশন ক্যান বি ডান আ ফ্রড, দিস ইজ নট আ ফ্রড। এটা মানে তার আচরণ দ্বারাই, বিহেভিয়ার দিয়ে বোঝা যাবে। বিহেভিয়ারটা কিন্তু এখানে এই দেশে এটা চিকিৎসা বিজ্ঞানের একটা সাবজেক্ট। বিহেভিয়ারটা এটা শুধু যে ফ্রড ডিটেকশনের জন্য তা না, এটা কিন্তু চিকিৎসা বিজ্ঞান। এখানে যারা নাকি ভালো অসুস্থ বলছি, ভালো অসুস্থ তো শব্দটা পজিটিভ হয়ে গেল, মানে যারা নাকি ক্রনিক ডিজিজে ভুগতেছেন আর কি, বাংলাদেশে যদি বলি ক্রনিক ডিজিজ, হ্যাঁ ক্রনিক ডিজিজে ভুগতেছেন, বিভিন্ন রকমের রোগ শোক মিলে, তো তার কিন্তু ফিজিক্যাল চিকিৎসা দেওয়া হয়, কিন্তু ফিজিক্যাল চিকিৎসাটাকেই এখন চিকিৎসা বিজ্ঞান যথেষ্ট মনে করছে না। তার এই আনুষঙ্গিক বিভিন্ন রোগের কারণে তার আনুষঙ্গিক কিছু সিমটম তার মধ্যে আসে, এটাই আবার বিহেভিয়ারাল ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার হয়। এবং তার জন্য সাইকিয়াট্রিক ডাক্তার যারা, হ্যাঁ তারা আছে, এবং এটার জন্য একটা আলাদা ডিপার্টমেন্ট আছে। আমাদের পয়েন্ট আউট করার ব্যাপারটা থাকতে পারে। আমি তো আসলে রিসার্চ করছি, যদি শেষ পর্যন্ত এটা আমি সাকসেসফুল হয়ে যাই, ধরেন আমি একটা উদাহরণের একটা প্রেক্ষাপট সাকসেসফুল হয়ে যায়, মানে আপনি সন্দেহ করছেন কেন? না, আমি কাজ করছি, আমি রিসার্চ করছি, সো এটার এখন পর্যন্ত আমার পার্সেন্টেজ 88.7% এসেছে। তো আমি চাচ্ছি এটা 95% অ্যাবাভ করব, যাতে এটার মানে কুশন একেবারেই লিমিটেড হয়ে যায়, পারফেক্ট ডাটাটা দেয়। তো আমি একটা উদাহরণের মাধ্যমে বলতে চাই, যেমন ধরেন একজন
75-80 ইয়ার্সের একজন ব্যক্তি, যেটা আপনি একটু আগে বললেন যে তার বিভিন্ন ধরনের মেডিকেশন চলছে, তাকে ডিসেবল হিসেবে সে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এদেশের সরকারের কাছ থেকে নিচ্ছে, কিন্তু তার ট্রানজেকশনগুলি যেটা আমার আইডেন্টিফাই করার আমরা চেষ্টা করছি, তার ডাটা, অ্যাক্টিভিটিস গুলি ইয়েস, সেখানেই দেখাবে যে না, ওকে, তুমি মুভ করতে পারো না, তুমি ডিসেবল, তাহলে তুমি কিভাবে এই 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 স্থানে যাচ্ছ, এই ধরনের কার্যক্রমের সাথে সম্পৃক্ত হচ্ছ। এটা খুব সুন্দর আপনার এই সাবজেক্টটা। আপনাকে আমি আরেকটা সুসংবাদ দিই, আপনি তো বাংলাদেশ থেকে বেশ কিছুদিন হয়েছে আসছেন। জি জি তো কাজেই আপনি হয়তো লেটেস্ট অনেক কিছুই জানেন না, জি আর লেটেস্ট অনেক কিছুই হচ্ছে। এই যেমন ধরেন, মনে করেন যে এআই এর মাধ্যমে জি মানে তথ্য প্রযুক্তির যে উন্নতিটা, প্রসারটা, এটা গত কি বলে যে কোভিড সময়টায়, জি কোভিড কালীনে আপনার এটা অনেক দূর এগিয়ে গেছে, এগিয়ে গেছে। যেখানে নাকি আমরা জুম দিয়ে এখন আমরা সচরাচর ইন্টারভিউ করি, রাইট, জি জি, সব করি, প্রোগ্রাম করি। কিন্তু এই জুম তো কিন্তু 5 বছর আগে কিন্তু ছিল না, পপুলার ছিল না, হ্যাঁ, ছিল পপুলার ছিল না। পরিচিত ছিল। কোনটা জানেন? সেটা ছিল স্কাইপ। জি, ওই যে স্কাইপ হ্যাঁ। কেলেঙ্কারি শুনেছেন, জি জি, তো স্কাইপ ছিল পরিচিত, এবং স্কাইপ দিয়ে আমরা মনে করতাম প্রফেশনাল, আপনার আল জাজিরা, সিএনএন, তারাও কিন্তু স্কাইপের মাধ্যমে জি। প্রোগ্রাম করতো। কিন্তু হঠাৎ করে এই কোভিডের সাথে সাথে হঠাৎ করে স্কাইপটা আপনার একটু কম প্রচলন হয়ে গেল, শুরু হয়ে গেল জুমের প্রচলন। জুম, আমি তখন ইগনোর করতাম অনেক সময়, আমি এই কি জুম, আর ডিস্টেন্ট লার্নিং ও জুমের মাধ্যমে এখন সবাই করছে। জুম না, শুধু আরো অনেক সফটওয়্যার আছে। হলো কি ইয়ে মানে ভার্চুয়াল অফিস হয়ে গেল সব। জি, এবং ভার্চুয়ালি জুমের মাধ্যমে সব কাজকর্ম শুরু হয়ে গেল। তো এই যে অগ্রগতিটা কোভিডের সময় হয়েছে, তারপরে হঠাৎ করে এখন এসে এই এআই এর যখন প্রচলন শুরু হয়ে গেল, তখন কিন্তু এখন শুরু হয়ে গেল আপনার ওই যেমন এআই এর অনেকগুলি প্রোগ্রাম শুরু হয়ে গেছে। যেমন মনে করেন যে আমি এক্ষুনি আমার নামটা হ্যাঁ, না, মনে কোনো হয়ে সমস্যা গেছে। It's okay. নেই। আমরা তো এই প্রোগ্রামগুলি, হ্যাঁ, আমার মনে হয় ওনার, যেহেতু আপনি মনে করলে আবার বললেন, মনে আসলেন, আমার একটা প্রশ্ন ছিল আপনাদের দুইজনের কথা শুনেই আমি ভাবলাম, আমি লিখে রেখেছিলাম। সেটা হচ্ছে আপনার ব্যাংকিং অভিজ্ঞতা যুক্তরাষ্ট্রের সামাজিক সমস্যা সমাধানে কিভাবে সাহায্য করবে ইন সোশ্যাল ওয়েলফেয়ারে? আমি একটু আগে আপনার সাথে আপনার এই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা শুরু করেছিলাম, জি, পরে জি। আমরা দুজনে মিলে কথা হ্যাঁ বলতে হ্যাঁ গিয়ে হ্যাঁ, হয়তো এটা- আমার মনে হয় আমরা অন্য ট্রাকে না যাই, আমাদের অলরেডি 7 মিনিটস হয়ে গেছে, আমাদের অনলি 20 মিনিটস। আচ্ছা, আমার কাছে যেটা আমি বলতে চাচ্ছিলাম, একটু আগে শুরু করেছি, যে এই দেশ হচ্ছে ন্যাশনাল সিকিউরিটির দেশ, ট্রান্সপারেন্সির দেশ। তো আমার যে কাজ, সে কাজ আমি ফাইন্যান্সিয়াল যে ট্রানজেকশনগুলি করে এসেছি বা যে ডেটা নিয়ে কাজ করেছি, তো সেখানে আমার কাছে মনে হয়েছে যে এখানে আমি যদি এই এআই ড্রিভেন ফ্রড ডিটেকশনটা এবং প্রিভেনশনটা ইউজ করে হিউম্যান বিহেভিয়ারের অ্যানালিসিসের মাধ্যমে করতে পারি, তাহলে এখানকার যে ফাইন্যান্সিয়াল সিকিউরিটিটা এনশিওর করা হয়তো সম্ভব হবে। এবং যেটার প্রথম যে 2-3টা ইম্প্যাক্ট পড়বে, জাতীয় ইম্প্যাক্ট যেটা পড়তে পারে, সেটা হচ্ছে যে এটার ন্যাশনাল যে ট্রেজারির এই ফান্ডটাকে এনশিওর করা। আচ্ছা, এই ফান্ডটাকে এনশিওর করা হচ্ছে, কারণ হচ্ছে যে আমাদের যে ট্যাক্স পেয়ার যারা, তাদের টাকা দিয়ে আসলে এই ধরনের ওয়েলফেয়ার জিনিসগুলি পরিচালিত হয়। আর দ্বিতীয়ত আমি বলতে পারি যে তাতে কি হবে, যদি এটা আমরা প্রোটেক্ট করতে পারি এই ফান্ডগুলিকে, সাধারণ জনগণের আস্থা অনেক বেড়ে যাবে এটার উপরে, যে হ্যাঁ, আমাদের সরকার সঠিক মানুষকেই ফান্ড দিচ্ছে, সঠিক মানুষই সেই সুবিধাগুলি পাচ্ছে। আর আরেকটা জিনিস যেটা সবচেয়ে আমার কাছে মনে হচ্ছে গুরুত্বপূর্ণ এই অ্যানালিটিক্যাল এই কাজের মধ্যে, সেটা হচ্ছে করতে গিয়ে আমি দেখেছি যে এটা ন্যাশনাল সিকিউরিটি একটা বিশাল ইম্প্যাক্ট পড়বে, কারণ যারা এই ধরনের অপরাধী চক্র, সিন্ডিকেট, তারা এই টাকা দিয়ে এমন কিছু অবৈধ বা ইল্লিগ্যাল কাজ করছে যেটা আসলে এই দেশের জন্য ক্ষতিকারক। এই সরকারের প্রদত্ত যেই ফান্ডটা সঠিকভাবে ট্যাক্স পেয়ারদের টাকা সঠিকভাবে ব্যবহার হওয়ার কথা ছিল, সেটা ইলিগ্যালভাবে ইউজ হয়ে এমন খাতে ব্যবহার হচ্ছে যেটা আসলে সরকার মানে এটার জন্য আসলে এই ফান্ডগুলি তৈরি হয় নাই। এগুলি যাদের পাওয়ার কথা ছিল, সঠিক পার্সন যার প্রয়োজন, তাদের হাতে যাতে সঠিকভাবে পৌঁছায় এবং ট্রান্সপারেন্সিটা ক্লিয়ার থাকে।
এই 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 যদি আমি এই রিসার্চটা শেষ হ্যাঁ করব, হ্যাঁ, স্বচ্ছতাটা স্বচ্ছতাটা চলে আসবে এবং রেড ফ্ল্যাগ দিবে যে না ওকে, এই ব্যক্তিটা যখন কাজ করবে বা এই ব্যক্তিকে যখন সুযোগ সুবিধা দেওয়া হবে তখন আমাদের এক্সট্রা প্রিকশন। অনেকটা আমি একটু উদাহরণের জন্য বলি, ব্যাংকিং এ আমরা কাস্টমারকে বুঝতে দেই না যে তার সিএবি রিপোর্টটা অত ভালো আসে নাই, তখন তার কাছ থেকে আমরা এক্সট্রা প্রিকশন হিসেবে কিছু ডকুমেন্ট নেই, জি। এক্সট্রা প্রিকশন হিসেবে কারো কোলাটরাল নেই। কোলেটারাল যে হ্যাঁ, তো এখানকার ট্রানজেকশনে যখন পার্সোনাল কোনো বেনিফিট দেওয়া হবে তখন হয়তো এটা হয়তো আরেকটু তাকে আরেকটু প্রোটেক্ট করার জন্য যে ওকে তুমি যদি এমন মিথ্যে তথ্য দিয়ে থাকো তাহলে তোমার অমুক যে তোমাকে গ্যারান্টি দিচ্ছে তারও হয়তো বিপদে হবে। বিপদ হবে, ইমপ্যাক্ট পড়বে। তো আসলে এটা প্রাথমিক পর্যায়ে চলছে, যদি এটা হয় তাহলে এটা হ্যাঁ এটা ভালো। আপনি ওই যে যেটা বলতেছেন এটা রেড কি রেড বলতেছেন, ফ্ল্যাগ রেড ফ্ল্যাগ দেখাবে, যেটা, সেটা মানে অ্যালার্মিং এর মতো অ্যালার্মিং হবে। এর মতো। হ্যাঁ, এটা যদি ওইরকম অটোমেশনে হয়ে যায় জি। তাহলে এটা খুবই ভালো হবে। আপনার প্রশ্নটা বোধহয় জি, আমার প্রশ্নটা দিচ্ছেন। আমি আরেকটা প্রশ্ন করি নাকি আপনি না, না, আপনার আপনি প্রশ্ন? প্রশ্ন করেন। আপনার রিসার্চ ন্যাশনাল পর্যায়ে যুক্তরাষ্ট্রের কি উপকার করবে? আর এর পরে পরে আমি আশা করব আপনি বলবেন বাংলাদেশ থেকে প্রফেশনালরা কিভাবে এদেশে আসতে পারে, আপনি কি প্রসেসে এসছেন এবং তারা আপনার কথা শুনে অনুপ্রাণিত হবে। অনেকে হয়তো জানে না প্রসেসটা, আপনি প্রসেসটা কাইন্ডলি 2 মিনিটের ভিতরে বলবেন, কারণ আমাদের অনলি 20 মিনিটের শো, 10 মিনিট হয়ে গিয়েছে। আচ্ছা, তার আগে আপনি আপনার রিসার্চ ন্যাশনাল পর্যায়ে যুক্তরাষ্ট্রে কি উপকার করবে এটা বলবেন, বলার পরে খুব শর্ট করে বাংলাদেশেরটা বলবেন, আপনার রিসার্চটা একটু বেশি করে বলবেন। ঠিক আছে, আসলে এটা এই দেশের উপকারের জন্যই আমার মানে যে রিসার্চটা আমি করছি, এবং আমি আশা করছি যে আমার ডক্টরাল শেষ হলে আমি পোস্ট ডক্টরালও করব এটার উপরে, যাতে এটাকে আরো বিস্তৃতভাবে দেশের এই কাজগুলি তো আসলে হোমল্যান্ড সিকিউরিটির সাথে রিলেটেড, তো আমি এই রিসার্চ শেষ করে যাতে এগুলি পলিসি অ্যাডভাইজারি পর্যায়ে নিয়ে কোনো অবদান রাখতে পারে এই দেশের মধ্যে। তো এই জন্য প্রথম যেটা উপর বললেন যে আমাকে কি কি উপকার হতে পারে, সেখানে আমাদের ন্যাশনাল সিকিউরিটি যে ইস্যুটা আছে এটা আরো প্রকটভাবে আমরা প্রতিরোধ করা যাবে, যে না আমাদের যে ফান্ড, আমাদের যে অর্থ এটা সঠিকভাবে ব্যবহার হচ্ছে, আমাদের ট্রেজারির যে ফান্ডটা কষ্টে লব্ধ, যারা আপনারা এই দেশের নাগরিক, যারা আপনারা ট্যাক্স দেন দেশকে পরিচালনা করার জন্য, সেটা সঠিক মানুষই পাচ্ছে। তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা যদি সঠিকভাবে প্রদান যেটা করছেন সঠিক মানুষের কাছে যায়, তাহলে আপনাদের ট্রাস্টও বেড়ে যাবে, যে গভর্নমেন্টের উপর ট্রাস্ট ভালো, যে হ্যাঁ আমি যে টাকা দিচ্ছি সঠিক লোক পাচ্ছে, এখানে কোনো মানে এমন কোনো লোক মিথ্যে বলে দুর্নীতি করে নিচ্ছে না, এবং সেই টাকাটা অন্য কোনো ক্ষতিকর যেটাকে আমি শব্দগুলি ব্যবহার করতে চাচ্ছি না, যে এমন কোনো দুষ্ট চক্র সেটাকে ব্যবহার করে ক্ষতির কারণ করে এই দেশের রাষ্ট্রীয় স্বার্থকে। তো এবারে আমি আপনার যেটা আসল জিজ্ঞেস করছেন আমার দেশি ভাই বোনদের জন্য যেটা প্রয়োজন, আমি এত বছর পড়ার পরে আমি কিভাবে আসার কথা চিন্তা করলাম। সবার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনি আপনাকে চিনুন, আপনার স্ট্রেংথটা কি সেটা জানুন। এটা জানলে আপনার বাকি রাস্তাটা চলাটা অনেকটা, আমি বলবো ওটাই আসল। আমি যখন প্রথম চিন্তা করলাম যে আমার থিওরিটিক্যাল নলেজটাকে আরো বাড়াতে হবে, তখন কি করতে হবে, আমাকে পড়তে আসতে হবে কোন দেশ এটার জন্য বেস্ট, বিজনেস ডাটা ইনফরমেশন ইউএসএ ইজ দ্য বেস্ট, দ্য টপ মোস্ট। তো তখন আমি শুরু করলাম খোঁজা যে আসলে কোন কোন ইউনিভার্সিটি এ ধরনের তথ্য দিয়ে, হ্যাঁ ডেটা দিয়ে আমাকে সহযোগিতা করতে পারে। তো তখন আমি ওই ইউনিভার্সিটির একটা লিস্ট করে ফেললাম যে কারা কারা বেস্ট। সেখানে আমি আমার আসলে যখন আমরা আন্ডারগ্রেড পর্যায়ে আসার চেষ্টা করি তখন এক ধরনের প্রসিডিউর থাকে, যখন আমরা প্রফেশনালরা আসি তখন অন্য ধরনের প্রসিডিউর। জি, এজন্য আজকের অনুষ্ঠানটা আমি প্রফেশনালদের জন্যই রেখেছি। প্রফেশনালরা কিভাবে বাংলাদেশ থেকে আসতে পারে এইটাই একটু কাইন্ডলি ছোট্ট করে বলবেন। ছোট্ট করে বলা হচ্ছে, মানুষ তো ইন্টারমিডিয়েট পরে আসতে চায়, হ্যাঁ ওটা তো আলাদা, ওটার অনেকেই কিন্তু হয়তো জানে না কিভাবে আসতে হয়, এইজন্য কম আসছে। এখানে সবচেয়ে বেশি যেটা আমার ইম্পর্টেন্স আমাদের দিতে হবে সেটা যখন আমি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব, আমার স্টেটমেন্ট অফ পারপাস যেটাকে বলে এসওপি, এটাতে আমাকে উল্লেখযোগ্যভাবে বলতে হবে যে আমি কি করছি, কেন আসতে চাই। জি, আমি এসে পড়াশোনা করে আমার দেশে আমারই মানে এমন হয় অনেক, আমি দেখেছি যে যারা মনে করে যে ওকে এখন এআই চলছে, আমি এখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আমি এআই নিয়ে রোকসানা আপা তো এআই নিয়ে পড়েছে, ইউএসএ তে গিয়ে ভালো রিসার্চ করছে, আমিও এআই নিয়েই পড়তে চাই। এটা দোষের কিছু না, ইটস গুড। বাট যেটা আপনার প্রফেশনাল, আপনি যখন ম্যাট্রিক পাস ইন্টারমিডিয়েট করে আসছেন তখন
যে কোনো জায়গায় আপনি যেতে পারেন, রাস্তাটা অনেক ওয়াইড। যখন আপনি প্রফেশনাল ক্ষেত্রে আসছেন, আপনি যদি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হন, আমার রিকোয়েস্ট হবে আপনারা ওই লাইনেই যখন আপনি এদেশে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, তারা আপনাকে সাদরে নেবে এবং বিভিন্ন ধরনের অফার করবে, স্কলারশিপ অফার করবে, রিসার্চের জন্য আপনাকে আসতে বলবে, সুযোগ করে দিবে এবং আপনার ভিসাও দ্রুত হবে। আপনাকে একটু ইন্টারাপ্ট করি। জি। এই প্রসেসটা মানুষ, একজন প্রফেশনাল প্রথমে কোথায় খুঁজবে, কিভাবে ইউনিভার্সিটিগুলো চুজ করবে? আসলে এখন এআই আমাদের হাতের মুঠোয়, জি যেটা এই যে একটু আগে আমাদের কাজী ভাই বলছিল জি যে আগে আমরা স্কাইপই করতাম, এখন জুম। জি এখন আপনি যে কোনো কোশ্চেন আপনি গুগল, জেমিনি, আপনি জেমিনি চ্যাট জিপিটিকে করে, বলেন না যে আমি ব্যাংকার, আমি বলেছি যে আমি ব্যাংকার, আমি বিজনেস অ্যানালিটিক্সে পড়তে চাই, সো আমাকে কোন ইউনিভার্সিটিগুলি ভালো হয়। এখন আমি যদি অনেক স্কলারশিপ চাই, বলবো যে এখানে স্কলারশিপ বেশি দেয়। আমি যদি মনে করি আমার ওন ফান্ড কিন্তু একটু লো কস্ট ফান্ড হলে ভালো হয়। আসলে আমাদের চেষ্টা করতে হবে, জি আমাদের লক্ষ্য কি। খুবই হ্যাঁ, তাছাড়া সহজ। ওপেন হাউস আছে ওইখানে হ্যাঁ। বাংলাদেশে, সেখানেও হ্যাঁ, সেখানেও আপনি ধন্যবাদ। করতে পারেন, কিন্তু বিভিন্ন আপনার এই যে ট্রানজিট যে পিরিয়ডটা, আপনি একজন ব্যাংকার, আপনি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আপনি একজন ডাক্তার, আপনার প্রফেশনাল যদি গোলটা ওখান থেকেই আগায়, তাহলে খুবই সহজ সহজ এখানে আসাও বুঝতে সহজ। পারছি। আপনি খুব সুন্দর একটা ইনফরমেশন দিলেন আমাদেরকে, যে আমাদের দেশে অনেকেই উৎসাহী এইসব, যে পোস্ট গ্রাজুয়েশন করার জন্য জি। বা ডক্টরাল কোর্স করার জন্য আগ্রহ আসতে চায়, কিন্তু ঠিক জানে না, যেটা ভাইয়া বলছেন, হ্যাঁ সাহেব প্রশ্ন করলেন আপনাকে। তো কাজে আপনি ইনফরমেশনটা ভালো দিয়েছেন, তো আমরা হয়তো আগামীতে আপনার কাছ থেকে আরো জি। ইনফরমেশন পাবো। অবশ্যই। কাজী ভাই, আপনার যদি কোনো কথা বলার না, থাকে আমার মোটামুটি ভাবে করছি। আপনার সবকিছু বলা হয়ে গেছে। তবে Already. আপনি কিন্তু আপনি নিজেও বুঝতে পারতেছেন না, আপনার কথায় বুঝতে পারলাম যে আপনি খুব সহজ সরল ভাবে নিয়েছেন যে বিষয়টাকে, এবং খুব একটা গুরুত্ব দিচ্ছেন না, কিন্তু আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হলো এই জন্যে যে আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু এই বিষয়টা নিয়ে খুব চিন্তিত না, এটা কনসার্ন তার। জি, অবশ্যই। এই যে দেখেন, আপনি যে বললেন যে স্বাস্থ্য খাতে বিভিন্ন সোশ্যাল ওয়েলফেয়ারের ক্ষেত্রে জি। যে ফান্ডগুলি যে ড্রেনেজ হচ্ছে, ড্রেনেজ হচ্ছে, জি। এটা কিন্তু মারাত্মক। এটা ছোট্ট পরিমাণ না। আপনি একটা উদাহরণ দিলেন, আমি একটা উদাহরণ দিলাম, এখানে শেষ। এটা এখানে কিন্তু মিলিয়ন মিলিয়ন বহু ডলারের, বিলিয়ন বিলিয়ন এবং ডলারের এই আছে। দেশে জানেন তো, এই দেশের রাজনীতিটা হলো দুইটা বিষয়ের উপরে, বিশেষ করে আর কি, আরো বিষয় আছে। দুইটা বিষয় হলো, একটা হলো এডুকেশন আর একটা হলো স্বাস্থ্য। বুঝলেন, এই দুই বিষয়ের উপরে যার প্রোগ্রাম ভালো থাকে সেই পাশ করে, ইলেকশনে জিতে আসে। তা আপনার এই হেলথ খাতে শুধু বাংলাদেশে যে দুরবস্থা তা না, বাংলাদেশে যে খুব খারাপ অবস্থা হয়ে গেছে তা না, আমেরিকাতে আরো খারাপ হয়েছে, অনেক টাকা লুট হয়ে গেছে। আপনি জানেন না, মেডিকেইডে এক একটা লোকের পিছনে ধরেন $25-30 হাজার বাজেট থাকে, সেটা যে কত খাতে যে প্রবাহিত হয়ে যায়, এবং এটা যে আরো কতভাবে প্রতারিত হয়, আপনি তো বললেন হ্যাঁ, আমি মরে আসলে গেছে আমি আসলে ওইটাকেই ইন্ডিকেট করতে চাচ্ছি যে আমেরিকার যে পাবলিক ফান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম, জি। এটাকেই ট্রান্সপারেন্ট করতে হবে ওয়ার্ল্ডের কাছে, এবং এটা বেস্ট সিস্টেম হবে যেখানে বলবে যে কোনরূপ কোনো ফ্রড, এখানে $1 cannot be go through that type of people who are fraud. The accurate person, those who are accurate person, এই ফান্ডগুলি তাদের কাছেই যাওয়া উচিত। তো এটা নিয়ে আমি আপনি research সাবজেক্টটা করছি। খুব ভালো। তাহলেই আপনি আমাদের বলছেন। ন্যাশনাল বাজেটের টাকাগুলো প্রপারলি ইউজ হবে। Properly use হবে। জি, জি। আরেকটা জিনিস হলো কি, আপনি খুব ভালো সাবজেক্ট দিয়েছেন, এবং এটা আমেরিকার জন্য তো উপকারী আছেই, আমার দেশের জন্য, তো হ্যাঁ, আপনার আমি তো আমার দেশের জন্য। দেশের তো জন্য চিন্তা করছি। হ্যাঁ, আমার দেশ কিন্তু আরো অগ্রসর। আমি যেটা আপনাকে খবর দিতে চেয়েছিলাম, দুইটা অ্যাপস কিন্তু তৈরি হতেছে, আপনাকে ফ্রড ডিটেক্ট করে ফেলবে আর কি। ওই যে চোর ধরার যে পদ্ধতি আছে না, জি। সে পুরনো পদ্ধতি, সেই পদ্ধতিকে আরো অগ্রসর করে, মানে একটা লোক যে ফ্রড করবে, তার ফ্রড করার আগেই ওই যে আপনি বলেন যে অ্যালার্ম, হ্যাঁ, রেড ফ্ল্যাগ দিয়ে দিবে রেড যে, ফ্ল্যাগ হ্যাঁ, যেটা দেবে, যে তুমি দুষ্ট মানুষ, তুমি সেটা দুষ্ট হবে। মানুষ, তোমার তা পরিচালনা আমার দেখতে হবে। তা আশা করবো যে আপনি সাবজেক্ট, এই যে সাবজেক্ট নিয়েছেন, এটা আপনি ভালো করবেন এবং আমেরিকার উপকার হবে। আপনি যদি আমেরিকা থাকতে চান, আর যদি মনে করেন যে না, বাংলাদেশেরও তো আপনার উপরে দাবি আছে, অবশ্যই, অবশ্যই। হক আছে, আমি সেজন্যই এখানে এসেছি যে এখান থেকে শিক্ষা নিয়ে, জ্ঞান নিয়ে আমার সেখানে এই দেশকেও দিবেন, আমার দেশকেও দিতে এই হবে। দেশকেও দিবেন, আপনার দেশকেও জি, দিবেন। অবশ্যই। আমি আমার আর একটা শেষ প্রশ্ন ছিল। আপনি আরো কিছু যদি বলতে চান অ্যাড করবেন। আপনার যুক্তরাষ্ট্রে আপনার লং টার্ম ভিশন কি?
আসলে যেটা আমি আসলে কথা বলতে বলতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছি, তবু আপনি ফিনিশিং আপনার জি। জন্য আমি আরেকবার একটু সবাইকে বলতে চাই। ইলাবোরেট করে বলেন। হ্যাঁ, জি হ্যাঁ। জি আমি বলতে চাই যে আমার লক্ষ্য এদেশে গবেষণা লব্ধ যে জ্ঞান আমার অর্জন হবে সেটা শুধু আমার মধ্যে না, এখানে কাজে লাগানোর সাথে সাথে এখানকার ডিজিটাল যে ডিফেন্স সিস্টেম যেটা আছে এটাকে একজন আমি এখানকার পলিসি গত যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য যে অ্যাডভাইজারি সুযোগ যদি আমার হয়, আমি সেখানে আমার এই জ্ঞানটাকে ব্যবহার করতে চাই এবং তার সাথে সাথে আমার দেশেও আমি যেটা এখান থেকে শিখে যাব, শিখে গিয়ে আমি আমার দেশেও এটাকে সঠিকভাবে প্রয়োগ করতে পারেন। প্রয়োগ করতে চাই। কারণ আমেরিকা হচ্ছে ট্রান্সপারেন্সির একটা দেশ, যে দেশে দ্য বেস্ট যারা ফাইন্যান্সিয়াল সিকিউরিটি এবং সিস্টেম নিয়ে কাজ করে, কিন্তু সেখানেই একটা লুফল ক্রিয়েট হচ্ছে। হুম, হুম। আমাদের লক্ষ্য সেখানে থাকবে ফাঁক ফকর। ফোকর। সেটাকেই আমার মনে হয়েছে যে আমি সেটাই। এয়ার ইভেন্ট ফর ডিটেকশন দিয়ে এই হিউম্যান বিহেভিয়ারকে অ্যানালাইজ করে হয়তো আমি এটা বন্ধ করা সম্ভব হবে, মানে আমরা- মিনিমাইজ করে জি, জি। ফেলা সম্ভব। আমরা তো আপনার সাফল্য কামনা করি, দোয়া করি। কিন্তু আমাদের দর্শক শ্রোতার জন্য আমার মনে হয় আপনার সম্পর্কে আরেকটু মানে উল্লেখ করলে ভালো। আপনি 23 বছর বলছেন তো, জি। আপনি মাস্টার্স করছেন বাংলাদেশে, জি জি, সেটা কিসের উপরে? সেটা অ্যাকাউন্টিং এ মাস্টার। অ্যাকাউন্টিং এর উপরে মাস্টার্স করছেন। তারপরে আপনি আবার এখানে এসে আরেকটা হ্যাঁ, মাস্টার্স আরেকটা করছেন। মাস্টার করেছে বিজনেস। তারপর আপনি আবার ব্যাংকে চাকরি করেছেন, আপনি ইউনিভার্সিটিতে কাজ করেছেন, আপনি তারপরে আসছেন এখানে করার জন্য। তো কাজেই আপনার এই অভিজ্ঞতা, আপনার যে এক্সপেরিয়েন্স বাংলাদেশের এবং এখানকার মিলে, জি এবং এখানেও আপনি ডক্টরাল করতে হলে তো আপনাকে কিছু একটা সাইড একটা কিছু করতে হয়, তো সেখানেও আপনি হয়তো একটা ভালো ভূমিকা রাখতেছেন। তা আমরা আপনার সাফল্য কামনা করি, এবং সাফল্যটা আমাদের স্বার্থে, স্বার্থে আমাদের স্বার্থে হলো কি, আপনি তো আমেরিকানদের জন্য একটা গবেষণা করব। গবেষণা করতেছেন, একটা বিরাট ব্যাপার। এখানে একটা বিরাট ড্রেনকে বন্ধ করার জন্য আপনি একটা বিরাট প্রোটেকশনকে চেষ্টা করব। চেষ্টা করতেছেন, এবং বাংলাদেশের জন্য তো এটা উপকারী অবশ্যই, হবেই। অবশ্যই। আসেন। রোকসানা পারভিন, আপনি যদি আরো কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে আপনি বলতে পারেন, নাকি আমি শেষে একটু 2 লাইন বলতে চাই আমার জি। বাংলাদেশি ভাই বোনদের জন্য, জি প্রফেশনাল যারা। আমি আশা করব আমি রোকসানা পারভিন এখানে এসে শিখছি, জ্ঞান অর্জন করছি। আমি বলছি আমার সাথে আমার দেশে যারা আছেন তারা সবাই এদেশে বেস্ট নলেজ গ্যাদারিং এর জন্য এটা বেস্ট জায়গা, আপনার নলেজকে এনহ্যান্স করার জন্য বেস্ট জায়গা। এই নলেজকে ব্যবহার করে সবাইকে উপকৃত করা, নট অনলি আমার বাংলাদেশি কমিউনিটি, বাংলাদেশ, আমরা এই দেশে যেখানে এসে জ্ঞান নিচ্ছি সে দেশেরও আমরা উপকার করতে চাই, যাতে আমরা বাংলাদেশি হিসেবে পৃথিবীর সব জায়গায় মাথা উঁচু করে বলি যে আমরা বাংলাদেশি এবং আমরা সবার জন্য কাজ করি, সব দেশের জন্য সব অবদান দেশের জন্য কাজ করি, অবদান করে। অবদান রাখি। জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ কাজী শামসুল হক সাহেব, আপনি কষ্ট করে এসেছেন স্টুডিওতে। আর আপনাকেও ধন্যবাদ রোকসানা পারভিন। জি কষ্ট করলো। ধন্যবাদ আপনাদের দুজনকে। বাইরের ওয়েদারও খুব খারাপ, এই ওয়েদারের পরেও আসছেন আমাদের ইনভাইটেশনে। ইটস ভেরি নাইস অফ ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আবারও কথা হবে আপনাদের সাথে। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুনছিলেন রোকসানা পারভিন, এআই রিসার্চার এবং ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট। আমাদের সাথে ছিলেন শামসুল হক কাজী সাহেব, সিইও এমসিটিভি ইউএস এবং বাংলা পোস্টের এডিটোরিয়াল অ্যাডভাইজার, এবং এখন সময় পত্রিকার এডিটর কাজী শামসুল হক সাহেব এগেন। আজকে এ পর্যন্তই প্রিয় দর্শক। ভিটিভি ইউএস এর চোখে পর্দায় চোখ রাখবেন। আবারও কথা হবে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সাথে। ধন্যবাদ।